আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আয়নাঘর থেকে যে শর্তে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল আজমিকে। এদিকে দেশের সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধির আহ্বান এনসিপির। ভারত পাকিস্তান যুদ্ধ কারো জন্য মঙ্গল বয়ে আনবে না বলছেন জামায়াত আমির। সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকুন বলছেন হাসনাত। এবং সর্বশেষ জানাবো, নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি 13ই মে। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আয়নাঘর থেকে যে শর্তে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল আজমিকে। ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের পর গত 6 বছর আগস্ট প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের আয়নাঘর বন্দিশালা থেকে অক্ষত অবস্থায় মুক্তি পেয়েছেন জামায়াত ইসলামের সাবেক আমির প্রণয় গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। 2016 সালের আগস্টে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আজমিকে আটক করে তুলে নেওয়ার অভিযোগ তুলে ধরে তার পরিবার। আয়নাঘরে দীর্ঘ বন্দি জীবন থেকে বের হওয়ার পর থেকে বিভিন্ন গণমাধ্যমের কথা বলতে দেখা গেছে তাকে। এছাড়াও সামাজিক যোগাযোগের মাধ্যমেও বন্দি জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করতেও দেখা যায় সাবেক এই সেনা কর্মকর্তাকে। আসরের নামাজ শেষে একটু লম্বা দোয়া করার অভ্যাস করে ফিরছেন বন্দি জীবন শুরু থেকেই। দোয়ার মাঝেই কিছুটা শান্তি পেতাম, মন কিছুটা হালকা হতো। সেই দিনও নামাজ শেষে গভীর মনোযোগ দিয়ে দোয়া করছিলাম, মনের সমস্ত আবেগ দিয়ে মহান রবের কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করে আকুতি করছিলাম। আর যা যা চাইবার সবকিছু চাইছি। চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরছে নিয়ন্ত্রণহীনভাবে। হঠাৎ লোহার ভারী দরজার তালা খোলার শব্দে ছন্দপতন ঘটে। কিছুটা আশ্চর্য হলাম, এমন সময়ে তো কেউ কখনো আসেন না। মাথা তুলে তাকাতেই দেখি একজন নিম্ন পদবীর অফিসার রুমে ঢুকছেন। স্বাভাবিকভাবেই অমঙ্গল আশঙ্কায় মনটা একটু অশান্ত হয়ে গেল। মুখটা দেখে তার আসার উদ্দেশ্যে বোঝার চেষ্টা করব, তারও উপায় নেই। মাস্ক দিয়ে মুখ ঢাকা, মনে হলো যেন এ কোনো যমদূত যার চোখ দুটো ছাড়া কিছুই দেখার উপর নেই, চেহারা বোঝার উপায় নেই। তবু মুখের দিকে তাকিয়ে থাকলাম, বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝার চেষ্টা করতে থাকলাম। ভাব দেখে খারাপ কিছু বলে মনে হলো না, মনটা কিছুটা শান্ত হলো। তবে নিশ্চিত হতে পারছিলাম না ওদের মনের ভিতরে কখন কি দুর্বিসন্ধি থাকে তা কেউ জানে না। আমি যেমনটাই বসেছিলাম তেমনটাই বসে থাকলাম। দোয়া শেষ করতে পারলাম না, বসতে পারে জিজ্ঞাসা করলেন। একটু আশ্চর্য হলাম, আসার উদ্দেশ্য বোঝার চেষ্টা করতে থাকলাম। মাথায় নানা ধরনের চিন্তা আসতে লাগলো। তার কথা, স্বর, সুর ও বডি ল্যাঙ্গুয়েজ সব মিলে আশঙ্কাজনক কিছু মনে হলো না। সামনের চেয়ার থেকে পা দুটো নামিয়ে ইশারা করলাম তাকে বসতে। কেমন আছেন জিজ্ঞাসা করলো। চিরচারিত অভ্যাস মতে আলহামদুলিল্লাহ বললেন। তিনি সামনের চেয়ারে বসলেন এবং কোনো রকমের ভূমিকা ছাড়াই বললেন, আপনি মুসলেখা লিখে দেন। কিসের মুসলেখা, কি লিখবো আমার প্রশ্ন। উত্তরে তিনি বললেন, আপনি লিখিত দেন যে আমি রাজনৈতিক করব না, দেশেও থাকবো না, পরিবার নিয়ে শান্তিতে থাকতে চাই, আমি পরিবার নিয়ে বিদেশ চলে যাব, আমাকে মুক্তি দেওয়া হোক। মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল 1979 সালের রমজান মাসের এক সন্ধ্যার কথা। শেখ মুজিব 1973 সালে আমার বাবা অধ্যাপক গোলাম আজম সহ 39 জন নাগরিকত্ব বাতিল করেছে। রমজান মাসে সেই সন্ধ্যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট জিয়ার পক্ষ থেকে আমার বাবাকেও নাগরিকত্ব ফিরে পাওয়ার বিনিময়ে আমরা রাজনীতি করব না মর্মে মুসলেখা দিতে বলেছিলেন। আমার বাবা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। আব্বার এই স্মৃতি মনে পড়ার সঙ্গে সঙ্গে মনের ভেতরে অনেক জোর পেলাম। আমি সঙ্গে সঙ্গে মুসলেখা দেওয়ার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে জবাব দিলাম, আপনারা ক্ষমতায় জোরে আমাকে অবৈধভাবে অপহরণ করে এনেছেন, অবৈধভাবে আটকে ধরে রেখেছেন। আমি মনে করি আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমি কেন দেশ থেকে পালাবো? রাজনীতি করব কি করব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি মুসলেখা দিয়ে মুক্তি পেতে চাই না। কর্মকর্তাতে কয়েকবার আমাকে এই একই অনুরোধ করলেও আমি আমার অবস্থায় অনড় থাকি। এক পর্যায়ে তিনি হতাশ হয়ে চলে যান। সে কারণে আমার অত্যন্ত গৌরবোজ্জ্বল সাময়িক ক্যারিয়ার সত্ত্বেও জালিমওয়ালা 2009 সালের 24শে জুন কোনো কারণ ছাড়া বিনা অপরাধ, বিনা তদন্ত, বিনা বিচারে নজরবিহীনভাবে আমাকে সামরিক বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল। দেশের সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধির আহ্বান এনসিপির।
কাশ্মীরের পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দুই দেশ। এর নয় অস্থিরতা বিরাজ করছে পার্শ্ববর্তী দেশগুলোতেও। বিশ্ব নেতা এই হামলা ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন। বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এ বিষয়টির বিবৃতি দিয়েছে। উভয় পক্ষের সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে দলটি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে দেশের সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধির আহ্বানও জানিয়েছে এনসিপির বিবৃতিতে বলা হয়েছে, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি গতকাল দিবাগত রাত ভারত কর্তৃক পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় দুই দেশের মধ্যকার চলাচল উত্তেজনাকর পরিস্থিতি আরও ঘনীভূত করেছে এবং এক ধরনের যুদ্ধাবস্থার সৃষ্টি করেছে। এই ঘটনায় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সরাসরি আঘাত করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিদ্যমান উভয় পক্ষের এই অঞ্চলের শান্তি ও স্থিতির স্বার্থে যথাযথ ধৈর্য ও সংযমের প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। দলটির সাবেক যুগ্ম সদস্য সচিব সাহেল উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে আরও বলেন, ভারতের অবস্থানরত পলাতক ফ্যাসিস্টবাদী এবং গণহত্যাকারী আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীরা বাংলাদেশের সাবেক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি হিসাবে দেখা যাচ্ছে। এই দুর্বৃত্ত গোষ্ঠী বিদ্যমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করার চক্রান্তে লিপ্ত। তারা সীমান্তের অনুপ্রবেশ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের নাগরিকত্বের জানমালের ক্ষতি এবং সাধনে সক্রিয় রয়েছেন। অন্তর্বর্তী সরকার এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনীর প্রতি সীমান্ত এলাকার সার্বভৌমিক নজরদারি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছে এনসিপি। বিবৃতিতে আরও বলা হয়েছে, বহু আগের ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা অর্জিত স্বাধীন বাংলাদেশ এবং সার্বভৌমত্ব নাগরিকদের দ্বারা সংগঠিত গণ অভ্যুত্থানের পরবর্তী নতুন বাংলাদেশ নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যাসিস্টবাদী বিরোধী সকল রাজনৈতিক দলের সমন্বয়ে একটি শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তোলা অত্যন্ত জরুরি বলে মনে করে এনসিপি। এই জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে এনসিপি সক্রিয় ভূমিকা পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। জাতীয় নাগরিক পার্টি দৃষ্টিভাবেই বিশ্বাস করেন, জনগণ সংগঠন শক্তি এবং সার্বভৌমত্ব সতর্কতায় বাংলাদেশে ফ্যাসিস্ট ষড়যন্ত্র ও বৈদেশিক আগ্রাসন থেকে রক্ষা করতে সক্ষম। ভারত পাকিস্তান যুদ্ধ কারো জন্য মঙ্গল বয়ে আনবে না বলছেন জামায়াত আমির। ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় কারো জন্য মঙ্গল বয়ে আনবে না বলে এই মন্তব্য করেছেন বাংলাদেশের ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। পোস্টে জামায়াত আমির লেখেন, সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে হামলার পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে, তা কারোর জন্যই মঙ্গলকর হবে না। তিনি লেখেন, এই ঘটনার গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত। উভয় পক্ষের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। দিন শেষে যুদ্ধ কারোর জন্যই কল্যাণকর নয়। কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করে। উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটক কেন্দ্র পেহেলগামে ২২শে এপ্রিল হামলার ঘটনায় প্রতিবেশী দেশ ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এ ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করলে ইসলামাবাদ তাও অস্বীকার করে। শেষ পর্যন্ত উত্তেজনার মধ্যে দুই দেশের একে অপরের প্রতি পাল্টা পদক্ষেপ নেওয়ার পর এবার পাকিস্তানের ওপর হামলা চালায় ভারত। এই হামলায় পাকিস্তানের সেনাবাহিনীর ২৬ জন নিহত হওয়ার কথা জানালেও ভারত দাবি করেছে হামলায় নিহত হয়েছে অন্তত ৮০-৯০ জন। সার্বভৌমত্ব রক্ষার ঐক্যবদ্ধ থাকুন বলছেন হাসনাত। সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বুধবার মধ্যরাতে ফেসবুকের এক পোস্টে তিনি লিখেছেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকে। ভারত পাকিস্তানের যুদ্ধে ইতিমধ্যে দুই পক্ষের অন্তত ১০ জন করে মানুষ নিহত হয়েছেন। পাকিস্তানি সেনাবাহিনী দাবি করেছেন, তারা হামলায় অংশ নেওয়ার ভারতের দেয় ৫টি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। কাশ্মীরের ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডিয়ার সদর দপ্তর ও তল্লাশি চৌকি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা। ভারতের সেনাবাহিনী বলেছেন, কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গোলার আঘাতে ৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।